বৈশ্বিক মহামারীর মধ্যে আজকের এই অনলাইন ক্লাস, যাতে করে আমার প্রিয় শিক্ষার্থীরা ঘরে বসে কিছু শিখতে পারে। শ্রেণীকক্ষের মতন ততটা লজিস্টিক সাপোর্ট ঘরে না থাকায় সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করা। যাই হোক, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা ক্লাসের প্রথমে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, কোনাবাড়ী ডিগ্রি কলেজ। আমি আজকে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা এই অধ্যায় থেকে আলোচনা করব। প্রথমেই আমরা একটা ছবি দেখি। দেখো, স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেম্বলি কোড, সি কোড, অ্যাসেম্বলার, সি কম্পাইলার, অবজেক্ট কোড। অ্যাসেম্বলি কোডটা অ্যাসেম্বলারের মাধ্যমে অবজেক্ট কোডে কনভার্ট হচ্ছে, সি কোডটা কম্পাইলারের মাধ্যমে অবজেক্ট কোডে কনভার্ট হচ্ছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিকই ধরেছ যে আজ আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং ভাষার অনুবাদক প্রোগ্রাম টপিকটা বা ট্রান্সলেটর প্রোগ্রাম। আর আজকের যে আউটকামটা আমরা পাবো সেটা হচ্ছে যে আমরা এই অনুবাদক প্রোগ্রাম কাকে বলে সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, অনুবাদ প্রোগ্রামের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের বা আজকের ক্লাসের আউটকাম। স্ক্রিনে আমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এখানে আমি একটা প্রোগ্রাম লিখছি। এটা উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি উচ্চস্তরের ভাষার প্রোগ্রাম কোনটা। মানুষের ভাষার কাছাকাছি ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় উচ্চস্তরের ভাষার প্রোগ্রাম। তো সেই উচ্চস্তরের ভাষার প্রোগ্রামই এখানে আমি একটা প্রোগ্রাম লেখার চেষ্টা করছি, যে প্রোগ্রামটার আউটপুট হবে কম্পিউটার স্ক্রিনে 10 বার বাংলাদেশ কথাটি প্রদর্শিত হবে। তো এই যে উচ্চস্তরের ভাষার প্রোগ্রামটা লিখছি, এই উচ্চস্তরের ভাষার লিখিত প্রোগ্রামটাই হচ্ছে আসলে সোর্স কোড বা উৎস প্রোগ্রাম। আমরা অনেক সময় প্রশ্ন দেখি যে সোর্স কোড কাকে বলে বা সোর্স প্রোগ্রাম কাকে বলে, উৎস প্রোগ্রাম কাকে বলে। সিম্পলি আমরা এতটুকুই বলতে পারি, উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে বা সোর্স প্রোগ্রাম বলে। আমি আবার রিপিট করতেছি যে উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স কোড বা উৎস প্রোগ্রাম বলা হয়। বেসিক্যালি সোর্স কোড, as the name suggests, it is the source of a program, the file original which is written by the programmer. অর্থাৎ প্রোগ্রামার এই সোর্স কোডটা লিখে থাকে কোন একটা পার্টিকুলার টাস্ক সম্পন্ন করার জন্য। সোর্স কোডটা মূলত ইনপুটটাকে সার্ভ করে। এই যে সোর্স কোডটা, আমি এখানে যে আউটপুটটা চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ কথাটি 10 বার স্ক্রিনে দেখাবে। আমরা জানি কম্পিউটার এই উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বুঝতে পারে না। কম্পিউটার একমাত্র মেশিন ভাষা বোঝে বা যান্ত্রিক ভাষা বোঝে। মেশিন ভাষা কোনটা, যেটা বাইনারি শব্দ বা হেক্সা শব্দ ব্যবহার করে আমরা লিখে থাকি, সেটা হচ্ছে মেশিন কোড বা অবজেক্ট কোড। তো মেশিন ভাষাটা অনেকটা বাইনারি শব্দ দিয়ে লেখা হয় বা হেক্সাডেসিমাল শব্দ ব্যবহার করে লেখা হয়ে থাকে। এখানে আমরা স্ক্রিনে একটা মেশিন কোড দেখতে পাচ্ছি। তো এই ধরনের উচ্চস্তরের ভাষা প্রোগ্রামকে এই মেশিন কোডে রূপান্তর করতে হয় বা অবজেক্ট কোডে রূপান্তর করতে হয়। সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম। তাহলে আমরা যদি বলি যে অবজেক্ট প্রোগ্রাম কাকে বলে, আমরা সিম্পলি বলবো যে অবজেক্ট প্রোগ্রামটা হচ্ছে উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামে রূপান্তর করা দরকার হচ্ছে। আর এই মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামটাই হচ্ছে আসলে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। তাহলে সোর্স কোডটা কি? সোর্স কোড ইজ সার্ভড অ্যাজ অ্যান ইনপুট টু দ্য ট্রান্সলেটর প্রোগ্রাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ ইট ইজ রিটেন। অর্থাৎ এটা ইনপুট হিসেবে কাজ করে। কার ইনপুট হিসেবে কাজ করে? ট্রান্সলেটর প্রোগ্রামের ইনপুট হিসেবে কাজ করে।
মূলত আমরা যে আউটপুটটা দেখতে চাচ্ছিলাম বাংলাদেশ টাকাটা 10 বার প্রদর্শনের জন্য, সেটা কি করতে হবে, এই উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামটা সর্বপ্রথম কম্পিউটার কি করবে, মেশিন ভাষায় অনুদিত করে নিবে। আর এই মেশিন ভাষায় অনুদিত করার জন্য যে প্রোগ্রামটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ট্রান্সলেটর প্রোগ্রাম। আমরা আরেকটু সহজ করার জন্য বলতে পারি যে ট্রান্সলেটর প্রোগ্রামটা আসলে কি। ধরো আমি তোমাদের সাথে হিব্রু ভাষায় কথা বলতেছি, সেই ক্ষেত্রে তোমরা সবাই বাংলা ভাষা বুঝো, কেউই হিব্রু ভাষা বুঝতেছো না। তখন আমার করণীয় কি, যে হিব্রু ভাষা বোঝে এবং বাংলা ভাষা বুঝে, উভয় ভাষায় পারদর্শী এরকম একটা ব্যক্তি এখানে উপস্থিত রাখতে হবে, যাতে সে আমার কথাগুলো বুঝতে পারে, পরবর্তীতে তোমাদেরকে বুঝাই বলতে পারে, তাই না? তো এখানে তৃতীয় ব্যক্তিটার কাজ কি? তৃতীয় ব্যক্তিটার কাজ হচ্ছে আমার কথাগুলোকে সে কনভার্ট করবে। তো ঠিক একই রকম এই যে আমরা মেশিন ভাষায় প্রোগ্রাম লিখছি, এই মেশিন ভাষার প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করতে হবে। সেই কনভার্ট করার জন্য একটা প্রোগ্রাম দরকার হয়, সেই প্রোগ্রামটার নামই হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম। তাহলে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম কে মেশিন ভাষায় রূপান্তরের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। আর অবজেক্ট প্রোগ্রাম কি? মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামটাই ছিল অবজেক্ট প্রোগ্রাম। Object code is the output of the translator program and is a binary file having instructions that were given by the programmer in the source code. অর্থাৎ অবজেক্ট কোডটাই হচ্ছে মূলত আউটপুট। কার আউটপুট? সোর্স প্রোগ্রামটাকে কম্পাইলারের মাধ্যমে যে আউটপুটটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আসলে অবজেক্ট প্রোগ্রাম। এই যে এখানে ইনস্ট্রাকশন গুলো আছে, আমরা জানি যে প্রোগ্রামিং হচ্ছে কতিপয় ইনস্ট্রাকশনের সমষ্টি। এখানে যে ইনস্ট্রাকশন গুলো আছে সেই ইনস্ট্রাকশন গুলো অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে ট্রান্সলেট হচ্ছে, অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে ট্রান্সলেট হচ্ছে। These instructions are encoded in the binary digit. এই ইনস্ট্রাকশন গুলো বাইনারি ডিজিটে এনকোডেড হচ্ছে। and object code is machine readable. মূলত অবজেক্ট কোডটা হচ্ছে মেশিন রিডেবল, যেটা যন্ত্র পড়তে পারে। আমরা এইভাবে বলতে পারি যে বেটার টু সে মেশিন এক্সিকিউটেবল কোড বাট নট হিউম্যান রিডেবল। তো আমরা এখানে কি কি শিখলাম, যে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে, সোর্স প্রোগ্রাম কাকে বলে, অবজেক্ট প্রোগ্রাম কাকে বলে। আমি আরেকবার রিপিট করতেছি, সোর্স প্রোগ্রাম হচ্ছে উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামটাই হচ্ছে সোর্স প্রোগ্রাম। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। আর উচ্চ প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরের জন্য ব্যবহৃত প্রোগ্রামই হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম। আর এই ট্রান্সলেটর প্রোগ্রাম আছে তিন ধরনের, একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলি। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার তিনজনই বা তিনটে প্রোগ্রামই হচ্ছে মূলত অনুবাদক প্রোগ্রাম হিসেবে কাজ করতেছে। কম্পাইলারটা কি, ইন্টারপ্রেটারটা কি, ট্রান্সলেটরটা কি সেটা বোঝার জন্য আমরা যেটা করব, যে কম্পাইলারটা একটু বুঝতে চাচ্ছি যে কম্পাইলারটা কি করবে। এই প্রোগ্রামটা সে প্রথমে আগে নিজে বুঝবে, বোঝার পরে সে মেশিন প্রোগ্রামে কনভার্ট করবে। যদি কম্পাইলার দিয়ে এটাকে কনভার্ট করা হয়, সেই ক্ষেত্রে কম্পাইলার প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত একবারে পড়বে এবং কার্যে পরিণত করে যদি কোনো ভুলভ্রান্তি না থাকে। আর যদি ভুলভ্রান্তি পায় প্রোগ্রামের মধ্যে, সেই ক্ষেত্রে একটা বার্তা প্রদর্শন করে, এরর মেসেজ প্রদর্শন করে বা একটা বার্তা প্রদর্শন করে যদি ভুলভ্রান্তি পায়, নতুবা সে কার্যে কার্যে রূপান্তর করে, মেশিন কোডে রূপান্তর করে দেয় এবং ফাইনালি সেটা এক্সিকিউট হয়। আর যদি আমরা এটা ইন্টারপ্রেটার দিয়ে মেশিন অবজেক্ট কোডে রূপান্তর করি বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করি, সেই ক্ষেত্রে ইন্টারপ্রেটার কি করবে, এই প্রোগ্রামের প্রত্যেকটা ইনস্ট্রাকশন অর্থাৎ প্রত্যেকটা লাইন আলাদা আলাদা ভাবে পড়বে। সে সর্বপ্রথম প্রথম লাইন পড়ার কাজে হাত দিবে, যদি কোনো ভুল ভ্রান্তি পায় সেখানে সে কাজ থামায়া দিবে, নতুবা সে এই লাইনটা কমপ্লিট করবে। আর ভুল পাইলে সেখানে কাজটা থামায়া দিবে, যতক্ষণ পর্যন্ত ভুলটা সংশোধন না করা হচ্ছে সে পরবর্তী কাজে আর হাত দেয় না। আর ভুল না পেলে সে এই লাইন প্রথম লাইন পড়ার পরে দ্বিতীয় লাইনে অনুবাদ করার কাজে হাত দিবে। এভাবে সে একের পর এক লাইন অনুবাদ করতে থাকে। এই হচ্ছে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে বলা। আরেকটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারটা হচ্ছে মূলত অ্যাসেম্বলি ভাষায় যে লিখিত প্রোগ্রাম আছে, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি নেমোনিক কোড। অর্থাৎ নেমোনিক কোডকে অবজেক্ট কোডে রূপান্তরের জন্য ব্যবহৃত প্রোগ্রামই হচ্ছে অ্যাসেম্বলার। তো এই হচ্ছে তিন ধরনের প্রোগ্রাম
যেটা ট্রান্সলেটর প্রোগ্রাম। আমরা ইন ডেপথে যাচ্ছি। আমরা এখানে দেখি যে কম্পাইলার অনুবাদক প্রোগ্রামের ডেফিনেশনটা আমরা একটু প্রথমে দেখার চেষ্টা করি যে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে। আমি আবার একটু অনুবাদকের প্রোগ্রামটা কাকে বলে মনে করায় দেওয়ার চেষ্টা করতেছি যে প্রোগ্রামে কম্পিউটারের উৎস প্রোগ্রাম, যে প্রোগ্রামটা কম্পিউটারের উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অর্থাৎ সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করা হলে সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রামের কাজ। আর কম্পিউটার একমাত্র কি করে? মেশিন ভাষা বুঝতে পারে। কম্পিউটার অনলি মেশিন ভাষা বুঝে, বিধায় যে উচ্চস্তরের ভাষা লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষা কনভার্ট না করলে সে কার্যে রূপান্তর করতে পারে না। সেজন্য অনুবাদক প্রোগ্রামই এই কাজটা করে থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কম্পিউটার একমাত্র মেশিন ভাষা বুঝতে পারে বলে অন্য ভাষায় লেখা উচ্চ প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ না করলে তা কার্যকরী করা যায় না। আর অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের আছে, অলরেডি আমরা জেনে গেছি। নাম্বার 1 কম্পাইলার, নাম্বার 2 ইন্টারপ্রেটার এবং ফাইনালি অ্যাসেম্বলার নাম্বার 3। তো এই 3 ধরনের অনুবাদক প্রোগ্রাম আমাদের ভেতরে মানে আমরা 3 ধরনের অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে জানতে পারলাম। তো এখন আসি যে কম্পাইলার। আমরা বেসিক কম্পাইলার সম্পর্কে যেটা জানলাম যে কম্পাইলারটা কি, যে কম্পাইলার হচ্ছে সোর্স কোডকে সে অবজেক্ট কোডে রূপান্তর করে। সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে। সে কি করে? প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত একবারে পড়ে এবং একবারে অনুবাদ করে। আর ইন্টারপ্রেটার কি করে? প্রোগ্রামের প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে করে। তো কম্পাইলারের ডেফিনেশনে আমরা বলতে পারি যে কম্পাইলারের কাজ উচ্চ স্তরের ভাষায় উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করা। ইয়া সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। কম্পাইলারটা কম্পিউটারের সহায়ক মেমোরি, যে অক্সিলারি মেমোরি থাকে, সেই মেমোরিতে অবস্থান করে। অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা, এটা ছিল কি আমাদের সোর্স প্রোগ্রাম, সেই সোর্স প্রোগ্রামটাকে আমরা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর না করলে কাজ করতো না। কাজ করার জন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করছি। সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। আর সেটাই আমরা বলতেছি যে সেটা হচ্ছে কম্পাইলার। তাহলে সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরের জন্য ব্যবহৃত প্রোগ্রাম হচ্ছে কম্পাইলার। কম্পাইলার কি করে? সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে ও একসাথে অনুবাদ করে। আর কম্পাইলারের অবস্থান মেইন মেমোরি বা অক্সিলারি মেমোরিতে, মেইন মেমোরিতে নয়, এটা সবসময় সহায়ক মেমোরিতে অবস্থান করে। কম্পিউটারের যে অক্সিলারি মেমোরি থাকে সেই মেমোরিতে অবস্থান করে। কম্পাইলারের কাজ, কম্পাইলারের কাজ কয়েক ধরনের কাজ আছে। তো কম্পাইলার কি কাজ করে? কম্পাইলারের যে কাজগুলো করে, যে কম্পাইলার প্রোগ্রামের সাথে প্রয়োজনীয় রুটিন যোগ করার কাজটা কম্পাইলার করে থাকে। অর্থাৎ আমি যদি অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার এখানে ব্যবহার করি, সে কি করে? প্রোগ্রামের সাথে প্রয়োজনীয় রুটিন যোগ করার কাজগুলো করে। রুটিন কাকে বলে? রুটিন হচ্ছে প্রোগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। প্রোগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হচ্ছে রুটিন, বা প্রোগ্রামের ছোট ছোট অংশ যেখানে বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া থাকে। প্রোগ্রামের ছোট ছোট অংশ বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেখানে বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া হয় সেগুলোকে বলা হচ্ছে রুটিন। যেমন গুণ করার জন্য উপযুক্ত নির্দেশ দেওয়া থাকে বলে সেটা হচ্ছে একটা রুটিন। তো প্রোগ্রামের সাথে প্রয়োজনীয় রুটিন যোগ করা, এটা হচ্ছে কম্পাইলারের একটি অন্যতম কাজ। পাশাপাশি প্রোগ্রামে কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা জানানো কম্পাইলারের কাজ। ইভেন প্রধান মেমোরিতে প্রয়োজনীয় অবস্থানের ব্যবস্থা করা। অর্থাৎ এটা যদি কম্পাইলার হয়ে থাকে তাহলে কম্পাইলারটা কি করবে? প্রধান মেমোরিতে প্রয়োজনীয় অবস্থার ব্যবস্থা করে থাকে। এই হচ্ছে কম্পাইলারের কাজ। এখন আসি যে কম্পাইলার মধ্যে আমরা ইচ্ছা করলে যে কম্পাইলার যে সোর্স প্রোগ্রামটা আছে, কম্পাইলারের মাধ্যমে সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম দুটোকে আমরা প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার সুবিধাটাও কম্পাইলারের মাধ্যমে আমরা পেয়ে থাকি। কম্পাইলারের সুবিধার মধ্যে বলা যেতে পারে যে প্রোগ্রাম নির্বাহ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে। কম্পাইলারে অপেক্ষাকৃত কম সময় লাগে। এতে সোর্স প্রোগ্রাম থেকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত হয়, ফলে সোর্স প্রোগ্রাম দ্বিতীয়বার অনুবাদ করার প্রয়োজন পড়ে না। অর্থাৎ কম্পাইলার দিয়ে আমরা যতবারই কাজ মানে অনুবাদ করে কম্পাইলার দিয়ে যদি আমি প্রোগ্রামকে অনুবাদ করি তাহলে একবারই অনুবাদ করতে হবে। এটা এরপরে পরবর্তীতে আর অনুবাদ করতে হয় না, অর্থাৎ এটা অনুদিত হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা অপেক্ষাকৃত বেশি প্রয়োগ হয় কম্পাইলারের ক্ষেত্রে। কম্পাইলারের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারটা বেশি হয়। আর বড় প্রোগ্রাম বা দ্রুত কাজ করতে হবে, যদি আমাদের প্রোগ্রামের আকারটা বড় হয় বা দ্রুত কাজ করতে হয়, এরূপ ক্ষেত্রে আমরা কম্পাইলার ব্যবহার করে থাকি। আমরা কখন কম্পাইলার ব্যবহার করে থাকি? যখন আমার প্রোগ্রামের আকার বড় হবে
এবং আমার দ্রুত কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কম্পাইলার ব্যবহার করে থাকি। তো সেটাই বলা হচ্ছে যে বড় প্রোগ্রাম দ্রুত কাজ করতে কম্পাইলার ব্যবহৃত হয়। কম্পাইলারের অসুবিধার মধ্যে আমরা বলতে পারি যে এতে টেস্টিং এবং ডিবাগিংটা অনেক ধীরগতি সম্পন্ন। কম্পাইলারে টেস্টিং এবং ডিবাগিং হচ্ছে অনেক ধীরগতি সম্পন্ন। টেস্টিং হচ্ছে বারংবার পরীক্ষা করা, এটি টেস্টিং। ডিবাগিংটা কি? ডিবাগিংটা হচ্ছে যে প্রোগ্রামের যে ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিগুলোকে নির্ণয় করে সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। আর কম্পাইলারের অসুবিধার মধ্যে সবচেয়ে সব বড় যে ডিসঅ্যাডভান্টেজ সেটি হচ্ছে যে টেস্টিং এবং ডিবাগিংটা ধীরগতি সম্পন্ন হয়ে থাকে। এতে অপেক্ষাকৃত বেশি মেমোরি লাগে, কম্পাইলারের ক্ষেত্রে মেমোরিটা বেশি লাগে। এখন আসি আমরা ইন্টারপ্রিটারের ক্ষেত্রে। ইন্টারপ্রিটারের ক্ষেত্রেও আমরা ঠিক আগের মতনই বলতে পারি যে উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য ব্যবহৃত প্রোগ্রামই হচ্ছে ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটার প্রোগ্রামের প্রতিটি লাইন আলাদা আলাদা পড়ে এবং আলাদা আলাদা অনুবাদ করে, কোনো ভুলভ্রান্তি থাকলে তা প্রদর্শন করে। অর্থাৎ ইন্টারপ্রিটারও হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় পরিণত করে, তবে ইহা এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে। ইন্টারপ্রিটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে। ইন্টারপ্রিটারের সুবিধা, ইন্টারপ্রিটারের সবচেয়ে বড় যে সুবিধাটা, এতে টেস্টিং ও ডিবাগিং অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন। আমরা জেনে আসছি যে কম্পাইলারের ক্ষেত্রে এটা ধীর গতি সম্পন্ন, বাট ইন্টারপ্রিটারের ক্ষেত্রে এটা বেশ দ্রুত গতি সম্পন্ন। এতে অপেক্ষাকৃত কম মেমোরি প্রয়োজন হয়। অনুদিত অবজেক্ট প্রোগ্রাম মেমোরিতে সংরক্ষণ করে রাখতে হয় না। ইন্টারপ্রিটারের ক্ষেত্রে যে অবজেক্ট প্রোগ্রামটা আছে সেটা মেমোরিতে, অবজেক্ট প্রোগ্রামটা যখন আমরা ট্রান্সলেট করি অর্থাৎ যখন আমরা অনুবাদ করি, এই অনুদিত অবজেক্ট প্রোগ্রামটা মেমোরিতে সংরক্ষণ করে রাখা হয় না, যে কারণে প্রতিবার আমরা প্রোগ্রামটা চালনা করার সময় এটা বারংবার কম্পাইল করে না, কম্পাইলারের ক্ষেত্রে কম্পাইল করে নিতে হয় একবারই, বারংবার এরপরে চালানো যায়। কিন্তু ইন্টারপ্রিটারের ক্ষেত্রে বারংবার এটাকে ইন্টারপ্রিট করে নিতে হয় যতবার আমরা প্রোগ্রামটা রান করতে চাচ্ছি। লেটস সি। এতে প্রোগ্রামের ভুল সংশোধন বা পরিবর্তন করা সহজ, কারণ ইন্টারপ্রিটার ব্যবহার করে প্রোগ্রামের অংশ পরিবর্তন করতে হলে উচ্চ প্রোগ্রামের সেই অংশই পরিবর্তন করে শুধু সেইটুকু অংশই নতুন করে অনুবাদ করতে হবে। এবার আসি ইন্টারপ্রিটারের কিছু অসুবিধার ক্ষেত্রে। যতবার প্রোগ্রাম নির্বাহ করা প্রয়োজন ততবার ইহা অনুবাদ করা দরকার হয়। ইন্টারপ্রিটারের ক্ষেত্রে আমরা যতবার প্রোগ্রাম নির্বাহ করতে চাচ্ছি, যতবার প্রোগ্রাম এক্সিকিউট করতে চাচ্ছি, ততবারই এটাকে অনুবাদ করে নিতে হবে। এতে প্রোগ্রাম নির্বাহ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে। প্রোগ্রাম নির্বাহ করার ক্ষেত্রেও আমাদের সময়টা এই ক্ষেত্রে বেশি লাগবে। মূলত আমরা বলতে পারি কম্পাইলারের চাইতে প্রায় 5 থেকে 25 গুণ সময়, একটা কম্পাইলারের চাইতে ইন্টারপ্রিটারে কাজ করতে 5 থেকে 25 গুণ সময় বেশি প্রয়োজন হয়ে থাকে। দেখি আমরা স্লাইডে, এতে প্রোগ্রাম নির্বাহ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, কম্পাইলারের তুলনায় 5 থেকে 25 গুণ সময় বেশি দরকার হয়। এতে সোর্স প্রোগ্রাম থেকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত হয় না, ফলে সোর্স প্রোগ্রাম প্রতিবার অনুবাদ করার প্রয়োজন পড়তেছে, যেটা কম্পাইলারের ক্ষেত্রে প্রতিবার অনুবাদ করার প্রয়োজন পড়তো না। কৃত্রিম বুদ্ধিমত্তাটা কম্পাইলারের ক্ষেত্রে আমরা জানি বেশি ব্যবহৃত হয়, বাট ইন্টারপ্রিটারের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারটা অনেকটাই কম। ছোট প্রোগ্রাম বা সাধারণ কাজ করতে গেলে আমাদের এই ইন্টারপ্রিটার বেশি ব্যবহার করা হয়। আমরা মূলত যে প্রোগ্রামের আকার ছোট যখন হবে এবং সাধারণ কাজ যখন করব তখন আমরা ইন্টারপ্রিটারটাকে ব্যবহার করব। এই গেল ইন্টারপ্রিটারের অসুবিধা। দেন আমরা চলে আসি অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারটা কি? অ্যাসেম্বলারটা হচ্ছে একমাত্র অ্যাসেম্বলি ভাষা, অর্থাৎ দ্বিতীয় স্তরের যে ভাষা আছে বা দ্বিতীয় প্রজন্মের যে ভাষা আছে সেই অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম। আর অ্যাসেম্বলি ভাষার লিখিত প্রোগ্রামকে বলা হয় নেমোনিক কোড। নেমোনিক কোড অর্থাৎ নেমোনিক কোডকে আমরা যখন অবজেক্ট কোডে রূপান্তর করব তার জন্য যে ব্যবহৃত প্রোগ্রামটাই হচ্ছে আসলে মূলত অ্যাসেম্বলার। ডেফিনেশনটা দেখি। অ্যাসেম্বলি ভাষায় লিখিত নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে কে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষার অ্যাড্রেস মেশিন ভাষায় অ্যাড্রেসে পরিণত করা, অর্থাৎ অ্যাসেম্বলি ভাষার অ্যাড্রেসকে সে মেশিন অ্যাড্রেসে রূপান্তর করে। প্রত্যেক নির্দেশ ঠিক আছে কিনা সেটা যাচাই করা, প্রত্যেকটা ইনস্ট্রাকশন ঠিক আছে কিনা সেটা সে যাচাই করে, ঠিক না থাকলে তা সেটা জানায়। সব নির্দেশ বা ডাটা
প্রধান মেমোরিতে রাখার ব্যবস্থা করে অ্যাসেম্বলার। আর সব ভুল সংশোধনের পর প্রথম নির্দেশ থেকে কাজ শুরু করার জন্য কন্ট্রোল ইউনিটকে বলার কাজটাও অ্যাসেম্বলার করে থাকে। এই সমস্ত কাজগুলো মূলত অ্যাসেম্বলার করে থাকে। তো আমরা কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার সম্পর্কে জানলাম। এখন আমরা বেসিক্যালি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের যে পার্থক্য আছে সেই পার্থক্যটা একটু নিরূপণ করার চেষ্টা করব। তো পার্থক্যটার ক্ষেত্রে আমরা স্ক্রিনে আসি। স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্যের জন্য আমি এখানে তিনটি ছক ব্যবহার করেছি। তার প্রথম ছকে যেটা লেখা আছে যে বিষয় কম্পাইলার, পরবর্তীতে ইন্টারপ্রেটার। এই ক্ষেত্রে প্রথমেই আমরা বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব। যে প্রথম যে বিষয়টা আছে অনুবাদ। অনুবাদটা কিভাবে হয় কম্পাইলারে? হ্যাঁ, আমরা সবাই অলরেডি জেনে গেছি যে কম্পাইলার অনুবাদ হয় সমস্ত প্রোগ্রামটা একবারে করে এবং একবারে অনুবাদ করে, সমস্ত সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে প্রত্যেকটা লাইন কি করে, আলাদা আলাদা করে পড়ে, এক লাইন করে পড়ে অনুবাদ করে, অর্থাৎ প্রত্যেকটা লাইন সে আলাদা আলাদা করে পড়ে। ভুল প্রদর্শন। কম্পাইলারের ক্ষেত্রে প্রোগ্রামের সব ভুল একসাথে প্রদর্শন করে, আর ইন্টারপ্রেটার কি করে, আলাদা আলাদা প্রতি লাইনের ভুল সে প্রদর্শন করে, প্রতি লাইনের ভুলগুলো সে আলাদা প্রদর্শন করে, অনুবাদ করে। টেস্টিং ও ডিবাগিং। কম্পাইলারের ক্ষেত্রে টেস্টিং ও ডিবাগিং কি, ধীর গতি সম্পন্ন, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে দ্রুত গতি সম্পন্ন। পরবর্তী পয়েন্ট পুনরূপান্তর। আমরা সোর্স কোডকে যখন অবজেক্ট কোড রূপান্তর করা হচ্ছে সেটা যদি কম্পাইলার দিয়ে করে থাকি তাহলে সেটার পুনরূপান্তরের প্রয়োজন পড়ে না, একবার রূপান্তর করলেই হয়ে যায়। আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে পুনরূপান্তরের প্রয়োজন পড়ে, সেজন্যই বলা হচ্ছে যে দ্বিতীয়বার অনুবাদের প্রয়োজন হয় না, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে প্রতিবার অনুবাদের প্রয়োজন পড়তেছে। সোর্স প্রোগ্রাম। যেহেতু দ্বিতীয়বার অনুবাদের প্রয়োজন পড়তেছে না, অর্থাৎ সোর্স প্রোগ্রামটা কি হয়, প্রোগ্রামে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত হয়ে থাকে। আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত হয় না। প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে কম্পাইলারের ক্ষেত্রে সময় কম লাগে, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে অপেক্ষাকৃত সময় বেশি ব্যবহৃত হয় বা বেশি লাগে। দেন মেমোরি দরকার। আমরা জানি যে কম্পাইলারের ক্ষেত্রে মেমোরিটা বেশি লাগে, কারণ সে সমস্ত প্রোগ্রামটা একবারে পড়তেছে, কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা মনে রাখতেছে এবং পড়ার পরে একবারে সে ভুলের তথ্যগুলো প্রদর্শন করতেছে। স্বভাবতই তার মেমোরি পরিসরটা একটু বেশি লাগতেছে। আর যেহেতু অবজেক্ট প্রোগ্রাম সে সংরক্ষণ করে রাখা হয় তাহলে অপেক্ষাকৃত মেমোরি বেশি লাগে, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে অপেক্ষাকৃত মেমোরি কম লাগে। পরবর্তী পয়েন্ট ব্যবহৃত ভাষা। মূলত আমরা কম্পাইলার ব্যবহার করি সি প্লাস প্লাস, প্যাসকেল, এই সমস্ত উচ্চস্তরের ভাষার ক্ষেত্রে, আর ইন্টারপ্রেটার ব্যবহৃত হয় ডাটাবেজের কিউ বেসিক ভাষার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এই সমস্ত ভাষার ক্ষেত্রে আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করি। এরপরে পরবর্তী পয়েন্ট ব্যবহার। ব্যবহারে বলা যেতে পারে যে বড় কম্পিউটার এবং দ্রুত কাজ করতে হবে এরকম পরিবেশটা কম্পাইলারের জন্য উপযোগী। অর্থাৎ কম্পাইলারটা আমরা তখন ব্যবহার করি যে বড় কম্পিউটারের ক্ষেত্রে এবং দ্রুত কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কম্পাইলার ব্যবহার করি। আর ছোট কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ধীরে কাজ করলে চলবে সেরকম পরিবেশে ইন্টারপ্রেটার ব্যবহার করি। অর্থাৎ সাধারণ কাজে ব্যবহার করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কৃত্রিম বুদ্ধিমত্তা। কম্পাইলারের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অলরেডি আমরা জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারটা বেশি, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কম হয়ে থাকে, অর্থাৎ প্রয়োগটা কম হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি শুধুমাত্র এই বিষয়গুলো মনে রাখতে পারি তাহলে কম্পাইলারে ব্যাখ্যা করা সম্ভব হবে, ইন্টারপ্রেটারটাও ব্যাখ্যা করা সহজেই সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অংশগ্রহণমূলক কিছু কাজ, যেমন শ্রেণীকক্ষে যখন থাকি আমরা বেশ কিছু অংশগ্রহণমূলক কাজগুলো করি। যেহেতু আমরা শ্রেণীকক্ষে নাই, তোমরা বাসায় বসে, তো সেই ক্ষেত্রে আমরা বাসায় থেকে জানার চেষ্টা করবো যে বাসায় একটু বইয়ের সাথে বইটা একটু দেখবো যে অনুবাদক প্রোগ্রাম কি, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, এগুলো একটু করবো। যদি কোথাও কোনো জটিলতা থাকে সেই ক্ষেত্রে আমরা বইয়ের সহায়তা নিব। তোমরা আমাকে অনলাইনেও আমার সাথে যোগাযোগ করতে পারো, সেই ক্ষেত্রেও আমরা সমাধান করে পেতে পারি।
তো অনুবাদক প্রোগ্রাম কি, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, কম্পাইলারের সুবিধা অসুবিধাগুলো কি, একইভাবে আমরা বলতে পারি ইন্টারপ্রেটারের সুবিধা অসুবিধাগুলো কি। তোমাদের জন্য মূলত এক বাড়ির কাজ থাকবে, বাসায় বসে করার চেষ্টা করবে। সেটা হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী না ইন্টারপ্রেটারটা বেশি উপযোগী। আর আমরা আজকে কি শিখলাম, মূলত আমরা আজকে শিখলাম সোর্স প্রোগ্রামটা কি, অবজেক্ট প্রোগ্রাম কি, অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ, এই সমস্ত জিনিসগুলো আমরা শিখলাম। তাহলে বাড়ির কাজটা একটু তোমরা লিখে নাও। বাড়ির কাজটা হচ্ছে কি, বাড়ির কাজটা হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে কোনটি বেশি উপযোগী ব্যাখ্যা করো। এই হচ্ছে আজকে বাড়ির কাজ। তো আমরা এতক্ষণ কম্পাইলার এবং ইন্টারপ্রিটার সম্পর্কে জানলাম, পাশাপাশি অ্যাসেম্বলার সম্পর্কে জানলাম, তাদের প্রকারভেদ, অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম কি, সোর্স কোড কি, অবজেক্ট কোড কি, অনুবাদক প্রোগ্রামের বিভিন্ন ধরনের অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে জানলাম, এদের পার্থক্য সম্পর্কে বুঝলাম, কোন কম্পাইলারের কাজটা কি, অ্যাসেম্বলারের কাজ কি, ইন্টারপ্রিটারের কাজ কি, সুবিধা অসুবিধা কি, এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করা হলো। তারপরেও তোমাদের যদি কোথাও কোনো জটিলতা থেকে থাকে তোমরা আমাকে একটু নক করো, আমরা অনলাইনে সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের টেক্সট বইটা আমরা একটু দেখবো বাসায়। ভবিষ্যতে আমরা আবার অনলাইন ক্লাসে আসবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য এখানেই শেষ করছি। এই বৈশ্বিক যে মহামারী চলতেছে, সেই মহামারীতে সবাই ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো এবং মহান সৃষ্টিকর্তার কাছে সবাই প্রার্থনা করি যাতে আমাদেরকে এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে যাতে রক্ষা করে বা আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করে। আবার দেখা হবে তোমাদের সাথে। আজ এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর আমার চ্যানেলটি সবাই লাইক বাটনে ক্লিক করো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ক্লাস আসা মাত্রই তোমরা পেতে পারো। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।